দেখুন, প্রথমত হচ্ছে এটি তো ২০২৭ বিশ্বকাপের প্রস্তুতি শুরু হচ্ছে। আমরা গত বিশ্বকাপ পর্যন্ত কিন্তু আমরা দেখতে পেরেছি যে বাংলাদেশের আসলে কিছু অভিজ্ঞ ক্রিকেটার ছিলেন। এই বিশ্বকাপ দিয়েই কিন্তু আমরা আসলে বাংলাদেশের নতুন একটি যুগে যে বাংলাদেশ প্রবেশ করেছে ওয়ানডে ক্রিকেটে, সেটিও আমরা দেখতে পাবো। সর্বোপরি আমার কাছে মনে হয় এটি একটি কঠিন পরীক্ষা হতে যাচ্ছে বাংলাদেশের। কেননা আপনি যদি গত দুটি সিরিজ দেখেন, বাংলাদেশ কিন্তু এখন ৫০ ওভারই খেলতে পারে না। তো যদি সেটা মানে বাংলাদেশের যে সমস্যাটা সেটি হচ্ছে কিন্তু ব্যাটিং। এটি আগেও ছিল, এখনও ওই ব্যাটিংটি সমস্যা হয়ে আছে। সেক্ষেত্রে আমি বলতে পারি যে বাংলাদেশের ব্যাটারদের জন্য একটি সামনে অগ্নি পরীক্ষাই গতকাল হতে যাচ্ছে। কেননা পাকিস্তানের এই যে বোলিং লাইন আপনি দেখছেন, তারা কিছুটা অনভিজ্ঞ হলেও তাদের কিন্তু ম্যাচ খেলার একটা ভিতরেই তারা ছিলেন। তারা বিশ্বকাপ খেলে এসেছেন, এছাড়াও তারা তাদের ঘরোয়া লিগ পিএসএল খেলেছেন। কিন্তু বাংলাদেশ কিন্তু সেভাবে ম্যাচ খেলার ভিতরে বাংলাদেশের ব্যাটাররাও ছিল না। ঘরোয়া টুর্নামেন্ট যেগুলো খেলেছে সেগুলোও কিন্তু স্থায়িত্ব ছিল খুবই ছোট। সো ম্যাচ খেলার ঘাটতি আছে, এটি বলতে হবে, এবং অভিজ্ঞতার ঘাটতিও রয়েছে। সব মিলে বাংলাদেশের ব্যাটারদের জন্য কঠিন পরীক্ষা অপেক্ষা করছে গতকাল। বিশেষ করে মিডল অর্ডারে কিন্তু এই ব্যর্থতা খুবই লক্ষণীয়। এটা আসলে আপনার কাছে কিভাবে ঘোচাতে পারবে বাংলাদেশ, এই জায়গা থেকে কিভাবে বের হতে পারবে মনে হয়? দেখুন, একটা চেষ্টা তো বিসিবি করেছেই। পারফরমেন্সবিহীন লিটনকে দলে এনেছে কেন? সে কিন্তু ওপেনিংয়ে থাকছে না লিটন। আমরা যতদূর বুঝতে পারছি যে সাইফ এবং তানজিদ তামিম তারাই ওপেনিংয়ে থাকছে। তো লিটনকে কিন্তু মিডিল অর্ডারের দিকে এনে বাংলাদেশ কিন্তু চেষ্টা করছে ওই ঘাটতিটা পূরণ করার জন্য। ওই ঘাটতিটা বাংলাদেশ পূরণ করতে পারবে কিনা সেটি কিন্তু আমরা আগামীকাল ম্যাচের দিন দেখব। এছাড়াও একটি বিষয় হচ্ছে যে বাংলাদেশের লোয়ার মিডিল অর্ডার যারা, যেটাকে আমরা ফিনিশারের কথা বলেছিলাম, সেখানেও কিন্তু বাংলাদেশ যাদেরকে ভবিষ্যতে ফিনিশার হিসেবে দলে এনেছিল বা একটা নির্দিষ্ট সময় তাদেরকে ব্যবহার করবে সেরকম ভেবেছিল, যাদেরকে দিয়ে শামীম, সোহান এবং জাকের আলী, তাদেরকে কিন্তু এই সিরিজ থেকে বাদ দেওয়া হয়েছে। সো বাংলাদেশের জন্য কিন্তু লোয়ার মিডিল অর্ডারেও একটি নতুন সূচনা হচ্ছে, যে বাংলাদেশের লোয়ার মিডিল অর্ডারে যে পাওয়ার ক্রিকেটটা খেলতে হয় সব দেশকেই, সেখানে বাংলাদেশের নতুন লোয়ার মিডিল অর্ডার কেমন করে সেটিও আসলে দেখার জন্য আমরা মুখিয়ে আছি। প্রথমত বাংলাদেশের যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে যে পাকিস্তানের যে সিম বোলিং বাংলাদেশের বিরুদ্ধে কিন্তু পাকিস্তানের বর্তমান, আপনি যদি গত ৫-১০ বছরের খেলা দেখে থাকেন তো দেখবেন যে ওইভাবে একটা সময় যেভাবে পাকিস্তানি পেসাররা আমাদের ব্যাটসম্যানদের উপরে ভারী হয়ে উঠতেন, সেভাবে কিন্তু পাকিস্তানের সে ধরনের পেসার এখন আর সেরকমটা নেই। এইটা আসলে ওয়ার্ল্ড ক্রিকেটে এক ধরনের ভুল ধারণা চলমান রয়েছে যে পাকিস্তানের পেসাররা খুবই উচ্চ মানের। সেটা একসময় হয়তো বা ছিল, কিন্তু বর্তমান বিশ্বের ক্রিকেটে যদি আপনি দেখেন, আমি বরঞ্চ বলবো ভারতের পেসাররা পাকিস্তানের চেয়ে উপরে আছে। তো বাংলাদেশের আসলে পাকিস্তানের সিম বোলিং নিয়ে খুব একটা চিন্তার কারণ আমার কাছে মনে হয় না। তবে স্পিনে বাংলাদেশের লক্ষ্য দিতে হবে, কেননা পাকিস্তান নতুন কিছু নিউ কামারদের এনেছে, তাদের আসলে বাংলাদেশের খেলার অভিজ্ঞতা হয়নি। সো সেইখান থেকে তারা বাংলাদেশের জন্য একটি নতুন পরীক্ষা হতে পারে। কারণ আমি সবসময়ই বাংলাদেশ ক্রিকেট যতদিন ধরে ফলো করছি, আমি একটা জিনিস খেয়াল করেছি যে বাংলাদেশ নতুন কোনো দল যদি নতুন কাউকে ইন্ট্রোডিউস করায়, বাংলাদেশ আসলে লেজে গোবরের অবস্থা হয়ে যায় তার সামনে। এটা যদি আপনি ওভার দ্য ইয়ার্স দেখবেন যে যত পরীক্ষিত খেলোয়াড় যাকে নিয়ে বাংলাদেশ খুব ভয় পেয়েছিল, সে খুব একটা কিছু করতে পারেনি, কিন্তু খুব একজন নিউ কামার এসে সে ৫-৬ উইকেট নিয়ে গেছে। এরকম অনেক উদাহরণ আছে বাংলাদেশ ক্রিকেটে। আরেকটা বিষয় যেটা হচ্ছে যে সামনে ওডিআই বিশ্বকাপ, গুরুত্বপূর্ণ একটা ওডিআই বিশ্বকাপ সাউথ আফ্রিকার মাটিতে। তো সেই বিশ্বকাপকে কেন্দ্র করে তার আগে পাকিস্তানের মতো এত গুরুত্বপূর্ণ সিরিজে লিটন কুমার দাসকে মিডল অর্ডারে খেলানো একটা এক্সপেরিমেন্ট। তো সেই জায়গাটাতে আপনি আসলে কি মনে করছেন এই মুহূর্তে? যে আপনি যদি এক্সপেরিমেন্ট করেন তো এখনই তো করার সময়। আপনার বিশ্বকাপ 2027-এ আপনার হয়তো বা হার্ডলি 1 বছর বাকি আছে আপনার টোটাল হাতে মিলে। তো সেই সময়ে যদি আপনি এখন এক্সপেরিমেন্ট না করেন তো আপনি বিশ্বকাপে করবেন না। তবে বাংলাদেশে এক্সপেরিমেন্ট করার মতো প্রোডাক্ট আছে কি না সেই প্রশ্নটি কিন্তু উঠে আসছে। কেননা আপনি যখন ওয়ানডে তো অবশ্যই লিটন ফর্মে নেই। আমরা বিগত দীর্ঘ সময় দেখছি যে লিটনের ওয়ানডে ফর্মটা খারাপ যাচ্ছে। সেখান থেকে আপনি লিটনকে যখন আনতে হলো, তখন বুঝতে হবে যে আপনার আসলে সেভাবে তৈরি করা প্রোডাক্ট কিন্তু নেই যাকে আপনি ইন্ট্রোডিউস করাতে পারেন। তো সেক্ষেত্রে আমি বলবো যে বিসিবি এখনও পর্যন্ত খুব যে সুপরিকল্পিতভাবে দলটি করেছে আমার মনে হয় না। আধুনিক ক্রিকেটে যেটা দেখতে পাচ্ছি যে উন্নত যে ক্রিকেট দেশগুলো আছে, সেখানে পেস বোলাররা, সাধারণত যারা বোলার, তারাও কিন্তু মারমুখী হয়ে ব্যাট করে থাকে। সেই জায়গাটাতে বাংলাদেশের আসলে লক্ষ্য বা সেই জায়গাটাতে উন্নতি করা উচিত কি না, আপনার কি মনে হচ্ছে? মনে করেন আপনি দেখতে শাহরুখ খানের মতো, কিন্তু আপনার একটা হাত নেই, তাহলে কি আপনি মানে সব কাজ ঠিকঠাকভাবে করতে পারবেন? তা তো পারবেন না।
বাংলাদেশের ক্রিকেটের যেভাবে চলার কথা, একটা বোর্ড যেভাবে চলার কথা, একটা ক্রিকেট সংস্কৃতি যেভাবে চলার কথা, আপনাকেই আমি পাল্টা প্রশ্ন ছুড়ে দিই, সেভাবে কি বাংলাদেশের ক্রিকেট চলছে? যদি সেভাবে ক্রিকেট না চলে থাকে, তো আপনি তো আউটকাম বা বাই প্রোডাক্ট বলে আমরা একটা কথা বলে থাকি, সেটি তো আমরা মানে স্থিরভাবে পাচ্ছি না। তো বাংলাদেশের যে দলটি এখন খেলছে, সেটি গঠনের পিছনে যারা আছেন তাদের কিন্তু কর্মকাণ্ড একটা প্রভাব এখানে আছে। আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেটে সামনের দিনে বাংলাদেশ ক্রিকেট কোথায় যাবে সেটি কিন্তু বর্তমান যে সিরিজটি আগামীকাল শুরু হচ্ছে সেটি একটা ইন্ডিকেশন হতে পারে। আপনি বলতে পারেন যে একটি সিরিজ কীভাবে ইন্ডিকেশন হতে পারে। দেখুন, বাংলাদেশে কিন্তু একটি পরিবর্তিত পরিস্থিতি চলছে, নতুন বোর্ডের নতুন সিরিজ। তো সামনে অনেকেই কিন্তু এই বোর্ডকে নিয়ে অনেক ধরনের কথা বলছেন, কটাক্ষ করছেন, অথবা তাদের কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করছেন। তারাও কতটুকু সঠিক, এই বোর্ড যেভাবে চলছে। আমরা কিন্তু রিসেন্টলি বোর্ডের একজন কর্মকর্তার কাছ থেকে শুনেছিলাম যে প্লেয়াররা যদি পারফরমেন্স না করতে পারে তাহলে তার প্লেয়ারদের টাকা কাটে কিনা। আমি তো এখন বলবো যে এই বোর্ড যদি পারফরমেন্স না করতে পারে তাহলে আমরা যারা সাপোর্টার অথবা আমরা যারা গণমাধ্যম কর্মী আছি তারাও হচ্ছে বোর্ডে টাকা কাটার প্রস্তাব তুলব। বলাররাও খুব কার্যকরী পারফরমেন্স করতে পারেনি। সেই জায়গাটাতে পাকিস্তানের মতো একটা দলে সাহিবজাদা ফারহানের মতো একটা প্লেয়ার রয়েছেন, যিনি রিসেন্টলি টি-20 বিশ্বকাপে দারুণ পারফরমেন্স করেছেন, সর্বোচ্চ রান করেছেন, 383 রান করেছিলেন। পাশাপাশি গেল বিপিএলও এই মাটিতে বাংলাদেশের মাটিতেই কিন্তু তিনি ভালো পারফরমেন্স করেছেন। সেই জায়গা থেকে আসলে বাংলাদেশের বোলারদের আসলে কোন লক্ষ্য বা কোন স্ট্র্যাটেজি নিয়ে আগানো উচিত বলে মনে করছেন? পাকিস্তানের যদি আপনি সর্বশেষ 10টি ইনিংস দেখেন, তা সেক্ষেত্রে কিন্তু পাকিস্তান আসলে স্পিনে কিছুটা মানে খারাপ সময় যাচ্ছে। পাকিস্তানের সিম বোলিংয়ে সেরকম একটা খারাপ সময় পাকিস্তান ফেস করছে না। কিন্তু আপনি যদি মিরপুরের পিচটা দেখেন, ঐতিহাসিকভাবেই তো স্পিন সহায়ক, সেক্ষেত্রে বাংলাদেশের লক্ষ্য রাখতে হবে যে বাংলাদেশ মানে মিরপুরের পিচেও কিন্তু স্পিনের একটা স্টাইল আছে, যেটা আসলে মানে লেন্থটাকে যদি আপনি জায়গায় রাখতে পারেন তাহলে সাফল্য আসার সম্ভাবনাটা বেশি হয়। সেক্ষেত্রে পাকিস্তানের আপনি যেটা বলছেন যে পাকিস্তানের দলে সাহিবজাদা ফারহান আছে, আমি বিশেষভাবে শুধু সাহিবজাদা ফারহান না, আমি পার্সোনালি যদি কেউ আমাকে জিজ্ঞেস করে পাকিস্তানের এই দলের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যানকে, আমি বলবো সালমান আলী আগা। কারণ আপনি যদি গত 2 বছরে তার খেলাটা দেখেন, ওডিআইতেও তিনি প্রায় 100-র কাছাকাছি, 97 হচ্ছে তার স্ট্রাইক রেট। স্পিনের বিরুদ্ধে সিম বোলিংয়ের বিরুদ্ধে 108 এবং স্পিনের বিরুদ্ধে 92 তার স্ট্রাইক রেট। সো আমি মনে করি সালমান আলী আঘাকে এবং সাহিবজাদা ফারহান এই দুজনকেই বাংলাদেশি বোলারদের আসলে টার্গেট করা উচিত।